সমস্ত রাজনৈতিক দল এলো, আর মতুয়াদের শুধু নাগরিকত্ব চাই, মতুয়াদের নাগরিকত্ব চাই বলে এই মতুয়াকে আইডেন্টিফাই করে দিল। এই বেটারাই হচ্ছে বেনাগরিক। বড় করে লেখা হলো নাগরিকত্ব, নিঃশর্ত নাগরিকত্ব চাই। কই তথাগত রায় তার কমিউনিটি এসে মিছিল করলো না তো যে আমাদের নিঃশর্ত নাগরিকত্ব চাই? মুকুল রায়ের কমিউনিটি এসে লিখলো না তো যে আমাদের নিঃশর্ত নাগরিকত্ব চাই? মমতা ব্যানার্জির কমিউনিটি, আত্মীয় স্বজন, তারা তো এসে বলল না আমাদের নিঃশর্ত নাগরিকত্ব চাই? মতুয়ারা বলল নিঃশর্ত নাগরিকত্ব চাই। এত বড় নির্বোধ, বুঝতেও পারলো না যে এই সমস্ত ভিড়ে সবাইকে ছেড়ে দিয়ে এই ধর বেটা মতুয়াকে, এরাই হচ্ছে বিদেশী। শুভ সন্ধ্যা বন্ধুরা, আপনাদের ভয়েস অফ বহুজন থেকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা আমরা করতে চাই। আপনারা সবাই জানেন যে 2019 সালে সিএএ পাশ হয়েছে এবং প্রায় 4 বছর 3 মাস পরে সেই সিএএ এর রুলস এসেছে। রুলস আসার পরে তার সঙ্গে যে পোর্টালটি যুক্ত করেছে, সেই পোর্টালে ইতিমধ্যেই অনেকে অ্যাপ্লাই করেছে এবং অ্যাপ্লাই করতে গিয়ে তাদের অ্যাপ্লিকেশনগুলো নিচ্ছে না ওই যেখানে পোর্টালে অ্যাপ্লাই করতে হয়। পাশাপাশি যেটা হয়েছে যে এই অ্যাপ্লাই করার পদ্ধতি নিয়ে যে ফর্ম এবং যে বিধিটি, তাতে যে সমস্ত কঠিন কঠিন শর্ত আরোপ করা হয়েছে, সেই কঠিন শর্ত দেখে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে এবং বিভ্রান্তি তৈরি হয়েছে মতুয়া সমাজের মধ্যে। তারা দীর্ঘদিন ধরে নিঃশর্ত নাগরিকত্বের দাবি করে আসছিলেন, কিন্তু এই শর্ত দেখে তাদের চোখ গেছে, মগজ গেছে, সবটাই গেছে তাদের। আমরা দেখতে পাচ্ছি যে এই সিএএ বিধি আসার প্রায় 3 মাস আগে সুপ্রিম কোর্টে এই সিএএ নিয়ে শুনানি হচ্ছিল এবং সেখানে অবৈধ অনুপ্রবেশকারী বা অবৈধ অভিবাসীদের চিহ্নিত করার জন্যে সুপ্রিম কোর্টে আলোচনা হচ্ছিল। এখন সেই আলোচনার সময় আমি যে ভিডিওগুলো করেছিলাম, সে ভিডিওগুলো ভাইরাল হয়েছে এবং সেই ভিডিওগুলো লক্ষ লক্ষ ভিউজ হয়েছে। স্বাভাবিক কারণে সেই সময় থেকে মতুয়ারা যদি সচেতন হতো, তাহলে একেবারে নির্বাচনের আগে এই যে বিধি জারি করার সাহস বিজেপি সরকারের থাকতো না। আমরা একেবারে পরিষ্কার করে দেখছি যে এই বিধিতে মতুয়াদের সম্পূর্ণভাবে বিদেশি হিসাবে ঘোষণা করা হয়েছে এবং বিদেশি হিসেবেই তাদেরকে আবেদন করতে হবে নাগরিকত্বের জন্য, অর্থাৎ মতুয়ারা বিদেশি। ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে আধার কার্ড অ্যাক্টিভেশন ডিঅ্যাক্টিভেশনের মধ্যে যে চিঠিটি মতুয়াদের বাড়ি বাড়িতে এসেছে, সেখানে পরিষ্কার করে লেখা আছে যে আপনি একজন বিদেশি, আপনার এই ভারতে বসবাস করার মতো যথেষ্ট কাগজপত্র আপনি জমা দেননি, নেই। অর্থাৎ আধার কার্ডের মধ্যে দিয়েও মতুয়াদের ঘরে ঘরে বার্তা পৌঁছে গেছে, আপনি একজন বিদেশি, আপনি একজন বিদেশি। বন্ধুরা, অবাক লাগছে, অদ্ভুত
ব্যাপার। কারা এই মতুয়া, যাদেরকে শুধু এই বিদেশি বানানোর জন্য টার্গেট করছে বিজেপি সরকার? মতুয়াদের ডাঙ্কা, কাশি, শিঙা ফুকে ঠাকুরনগর যেতে আপনারা দেখেছেন। ঠাকুরনগর একটা বিশাল বড় মেলা হয়, সেখানে 30 লক্ষ 40 লক্ষ মতুয়ারা ডাঙ্কা নিশান উড়িয়ে শিঙা ফুকে হরিধ্বনি দিতে দিতে সেখানে যায়। এগুলো আপনাদের দেখেছেন। এদের পূর্ব পরিচয় আপনারা জানেন কি? এদের এথনিক এন্টিটি আপনারা জানেন কি? যে এরাই জম্বুদ্বীপ অর্থাৎ 16 জনপদ নিয়ে যে জম্বুদ্বীপ প্রাচীন ভারতের নাম, সেই জম্বুদ্বীপের চণ্ডাল হিসেবে ভুবন বিখ্যাত ছিল এই মতুয়ারা, যাদেরকে সেন্সাস কমিশনার সিজে ওডোনেল তাদেরকে টল অ্যান্ড লার্জ লিম্বড চণ্ডাল were the active and successful enemy of the Aryan invaders বলে উল্লেখ করেছেন। অর্থাৎ যদি আপনারা ধরেন যে এরিয়ানদের ইনভেশন বলুন আর ইমিগ্রেশন বলুন, যাই বলুন না কেন, এরিয়ান স্টক, ইউরেশিয়ান বা ককেশীয় স্টক যে পথ ধরে ভারতে এসেছে, সেই পথে এই যে জম্বুদ্বীপে ঢোকার আগেই চণ্ডালেরা তাদের রেজিস্ট করেছে। অর্থাৎ এই যে 16 জনপদ যখন সারা পৃথিবীতে আলো দেখাচ্ছে, এখানকার সম্পদ লুণ্ঠন করার জন্যে যাযাবরেরা এখানে আক্রমণ করছে, এরিয়ান আক্রমণ হচ্ছে, সেই সময় বাধা দিচ্ছে এই চণ্ডালেরা। এটা সিজে ওডোনেল বলছেন। অর্থাৎ চণ্ডালেরা বাধা দিচ্ছে কোথায়? বাধা দিচ্ছে যখনই ঢুকছে এই অঞ্চলে, তারা বাধা দিচ্ছে। অর্থাৎ যদি আপনারা ধরেন যে এরিয়ান ইনভেশন বা ইমিগ্রেশন খাইবার বোলান এই পথ দিয়ে হয়েছে, তাহলে খাইবার বোলান গিরিপথ অতিক্রম করার আগেই এই চণ্ডালেরা বাধা দিয়েছে এবং সক্ষম হয়েছে। সেই কথা সিজে ওডোনেল বলছেন যে এরা সাকসেসফুল এনিমি অফ দি এরিয়ান ইনভেডার্স। একেবারে আমি 1872 সালেই আসি। তার আগে যে ইতিহাস চণ্ডালদের আছে, সেই ইতিহাসের মধ্যে ঢুকলে আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটি তার পরিসর একটু কমে যাবে। তাই একেবারে হাল আমল থেকে আমি শুরু করছি। 1872 সালে অবিভক্ত ভারতের জনগণনায় এই জাতি এককভাবে এই জাতি ছিল সর্বাধিক। 1891 সাল পর্যন্ত এই জাতিকে বেঙ্গল ট্রাইব অর্থাৎ বঙ্গ ট্রাইব, বঙ্গ আদিবাসী হিসেবে গণনা করা হতো। এই বঙ্গ ট্রাইবরা পরবর্তীকালে যারা প্রথম দিকে আর্যদের পরাজিত করেছে এবং পরবর্তীকালে পাঠান মোগলকে এই বাংলায় ঢুকতেই দেয়নি, এদের 60,000 ঢালি বাহিনী মোগলকে পর্যুদস্ত করেছে প্রতাপাদিত্যের নেতৃত্বে। ঢালি বাহিনীর ইতিহাস রয়েছে এই জাতির, এবং এদের রণকৌশল দেখে এক সময় আলেকজান্ডার সেকেন্দারের সৈন্যরা পালিয়ে চলে গিয়েছিল। আর সেকেন্দার কাঁদতে কাঁদতে সৈনিকদের বলেছিল যে তোরা যদি এইভাবে যুদ্ধ ছেড়ে দিয়ে পালিয়ে চলে যাস, তাহলে আমার চণ্ডালদের বিজয় করা সম্ভব হবে না, আমি জান্দার উপাধি ধারণ করতে পারবো না। এইবার খেয়াল করুন, জান্দার উপাধি ধারণ করেছিল কোথায়?
পোরাসকে পরাজিত করে, অর্থাৎ চণ্ডালদের যে নেশন, সেই নেশন কত বড় বৃহত্তর নেশন ছিল এই সমস্ত ইতিহাস থেকেই বোঝা যায়। 1991 সালে যে জাতি বঙ্গ ট্রাইব হিসেবে গণনা করা হতো, তারা 1911 সালের সেন্সাসে হয়ে গেল নমশূদ্র। শূদ্র মানে চতুর্বর্ণের খোঁয়াড়ে ঢুকে পড়ল এই জাতি। কেন ঢুকলো একটু পরে আমরা ব্যাখ্যা করব। কি এমন ঘটলো যে এত বড় শৌর্য বীর্য যাদের ইতিহাস, সেই জাতি একেবারে শূদ্রতে পরিণত হয়ে ক্ষুদ্র হয়ে গেল? এই বিষয় নিয়ে একটু ধরে ধরে আলোচনা করি আজকে আপনাদের সামনে। দেখুন, এই বাংলায়, বৃহত্তর ভারতে 1931 সালে ভারতের যে জনগণনা, তাতে ভারতের লোক সংখ্যা 31 সালে ভারতের লোক সংখ্যা দাঁড়ায় 35,28,37,778। স্বাধীনতার সময় দেখবেন গান আছে 33 কোটি মোরা নহি কবুহীন, 33 কোটি মোরা নাহি কবুহীন, এখানে 35 কোটি। অর্থাৎ 1931 সালের সেন্সাসে আমরা দেখতে পাচ্ছি 35,28,37,778। অর্থাৎ ওই যে গানটি গাওয়া হয়েছিল 33 কোটি মোরা নাহি কবুহীন, ওটা এই সেন্সাস মেনে গানটা তৈরি হয়নি। তখন এই বাংলার জনসংখ্যা ছিল 5,01,14,000। 31 সালে, 47 সালে এই বাংলার জনসংখ্যা, আপনারা জানেন রবীন্দ্রনাথ লিখেছেন 7 কোটি সন্তানেরে হেমুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করণী। অর্থাৎ রবীন্দ্রনাথের ক্যালকুলেশনটা অনেক বেশি আপডেটেড। আর এই সময়ে অবিভক্ত বঙ্গে চণ্ডালের সংখ্যা ছিল 20,94,947 জন। কেন বললাম যে অবিভক্ত ভারতে এবং অবিভক্ত বঙ্গে এই জাতি ছিল সবথেকে পপুলেটেড জাতি, চণ্ডাল, বঙ্গ ট্রাইব। আর এই পূর্ববঙ্গে সেখানে বেশি চণ্ডালের পরিমাণ ছিল। কারণটা হচ্ছে নদ নদীকে কেন্দ্র করে এই চণ্ডাল ভুবন বিজয় করেছিল তার হাইড্রোলিক সিভিলাইজেশনে, নৌকেন্দ্রিক সিভিলাইজেশনে। সারা পৃথিবী জুড়ে এই জাতি তার যে বিজয় কেতন উড়িয়ে দিয়েছিল। আপনাদের মনে আছে, মনে থাকবে, সপ্তডিঙা মধু করে চড়ে এই বাংলা থেকে বণিকেরা 7 সমুদ্র 13 নদী পেরিয়ে বাণিজ্য করতে যেত। একথা আমি বহুবার বলেছি। মোট হচ্ছে 20,94,947 জন চণ্ডাল। পূর্ববঙ্গে এদের সংখ্যা ছিল 19,33,113 জন। আর এই পশ্চিমবঙ্গের দিকে এদের সংখ্যা ছিল 1,61,804 জন। এর যেটা বললাম সেটা 1931 সালের জনগণনা হিসেবে বললাম। 1951 সালে এই পশ্চিমবঙ্গের চণ্ডালের সংখ্যা দাঁড়ায়, যেখানে 1,61,804 জন ছিল, সেই সংখ্যাটা হয়ে দাঁড়ায় 20 বছরে এই সংখ্যাটা বেড়ে দাঁড়ায় 3,24,723 জন। অর্থাৎ 20 বছরে যে গ্রোথটা হয়েছে, পপুলেশন গ্রোথটা হয়েছে, সেই গ্রোথ স্বাভাবিক একটি গ্রোথ। এর মধ্যে মাইগ্রেশন হয়েছে, বোঝা যাচ্ছে। এর মধ্যে এই যে বিভাজন হয়েছে, দেশ ভাগ হয়েছে, বাংলা ভাগ হয়েছে, কিন্তু মাইগ্রেশন করেছে চণ্ডালেরা খুব নগণ্য এর মধ্যে।
কারণ সংখ্যাটা দাঁড়িয়েছে 51 সালে সংখ্যাটা দাঁড়িয়েছে 3,24,723 জন। বন্ধুরা, আমি আর একটা তথ্য দেখাচ্ছি। 1971 সালের এই তথ্যটা দিয়েছেন আইএস অফিসার সুখবিলাস বর্মা এবং নরেন দাস তাদের একটি কাজে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1971 সালে উত্তরবঙ্গে মাইগ্রেশন হয়েছে। দেখুন, দার্জিলিং জেলায় মাইগ্রেশন হয়েছে 48,000, জলপাইগুড়িতে মাইগ্রেশন হয়েছে 2,49,000, কোচবিহারে মাইগ্রেশন হয়েছে 4,42,000, আর ওয়েস্ট দিনাজপুরে মাইগ্রেশন হয়েছে 2,92,500 জন, আর মালদাতে মাইগ্রেশন হয়েছে 1,27,500 জন। অর্থাৎ 1971 সালের সেন্সাসে এই উত্তরবঙ্গে মাইগ্রেশনের সংখ্যা 11,59,000। এইবার তারা বলছেন, এই নরেন দাস এবং সুখবিলাস বর্মা, তারা তাদের যে বৃহত্তর রিসার্চ তাতে বলছেন যে এই ঘটনার জন্যে 1971, এটা খেয়াল রাখবেন, এই ঘটনার জন্যে যেখানে রাজবংশী এবং অন্যান্য ভূমি সন্তানরা নানা ধরনের সুযোগ সুবিধা ভোগ করত এবং তারাই রাজনৈতিক ক্ষমতা তাদের হাতে ছিল জনসংখ্যার ভিত্তিতে, কিন্তু এই মাইগ্রেশন হওয়ার পরে এই যে রাজনৈতিক ক্ষমতাটা চলে যায় ব্রাহ্মণ আর কায়স্থদের হাতে। অর্থাৎ নমশূদ্রদের মেলাইন করে তাদেরকে বিদেশি হিসাবে দাগিয়ে দেওয়ার এই যে চক্রান্ত, এই চক্রান্ত সম্পূর্ণভাবে একটি মনুবাদী চক্রান্ত। এই চক্রান্তের সঙ্গে গ্রাউন্ড যে রিয়ালিটি, সেই রিয়ালিটি মিলছে না। কারণ 71 সালের মধ্যে নর্থ বেঙ্গলে যে বিশাল মাইগ্রেশন হয়েছে, সেই মাইগ্রেশনে নমশূদ্রদের সংখ্যা অতি নগণ্য। অধিকাংশ মাইগ্রেশন হয়েছে কায়স্থ এবং ব্রাহ্মণের। তাহলে শুধুমাত্র নমশূদ্রকে এই যে সিএ এর মধ্যে বিদেশি হিসাবে, মতুয়াদের বিদেশি হিসেবে দাগিয়ে দেওয়া হচ্ছে কেন? কেন অন্য সমস্ত কমিউনিটির মানুষেরা এই নিয়ে প্রশ্ন তুলছে না? কেন তুলছে না? তার অনেকগুলো কারণ আছে। কারণটি ঐতিহাসিক, কারণটি সামাজিক, কারণটি ধর্মীয়। আমি একেবারে প্রথম দিক থেকে আসি যে 1902 সালে শাহু মহারাজ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটাকে তার যে প্রিন্সলি স্টেট সেখানে চালু করার জন্য তিনি 50% উপরে রিজার্ভেশন নিয়ে আসেন। এটা কেন হয়েছে? এটা হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের জন্য। সেই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের জন্য শাহু মহারাজ সেখানে রিজার্ভেশন শুরু করে। এই বিষয়টা চলে আসে তখন গুরুচাঁদের নেতৃত্বে, হরিচাঁদের ছেলে গুরুচাঁদের নেতৃত্বে এই যে মতুয়ারা একত্রিত হয়ে আন্দোলন শুরু করে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের আন্দোলন। এবং গুরুচাঁদ ঠাকুর বাংলার 31টি, অনেকে বলেন 36টি, আরো বেশি জাতির সংখ্যা ছিল সেই সময়, কিন্তু গুরুচাঁদ চরিত নামে একটি গ্রন্থ আছে, সেখানে আছে 31টি জাতিকে এই ব্রাহ্মণ ধর্মের বাইরে নিয়ে এসে
তাদের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের আওতায় নিয়ে আসে এবং তাদেরকে রাজনৈতিক ক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে এই রিজার্ভেশনের সুযোগ এনে দেন গুরুচাঁদ ঠাকুর। গুরুচাঁদ যখন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এনে দেয় তখন গেল রব শুরু হয়ে যায় সবর্ণ সমাজের মধ্যে। বিশেষ করে 40 থেকে বেশি সংখ্যক ব্রাহ্মণরা তারা একটা সম্মেলন করে তারা বলেন যে এই নমশূদ্ররা আসলে নমশূদ্র নন, এরা হচ্ছে ব্রাহ্মণের সন্তান। অর্থাৎ নমশূদ্রকে চণ্ডাল, অ্যাবরিজিনাল, এই ভারতের ভূমি সন্তান, অস্ট্রিক স্টকের এক সব থেকে শক্তিশালী স্টক চণ্ডাল, সেই চণ্ডালদের এই জনপদে অবস্থান রয়েছে 65,000 বছরের অবস্থান। সেই চণ্ডালকে ব্রাহ্মণ আখ্যা দেওয়ার মধ্যে রয়েছে একটি রাজনীতি। আর কিছু চণ্ডালরা তখন মনে করলো, কারণ আপনারা জানেন যে বল্লাল সেনের পরে থেকে চণ্ডালদের ইকোনমিটাকে ধ্বংস করে দেওয়া হয়, তাদের নৌ বাণিজ্যের ওপরে বিধিনিষেধ আরোপ করা হয়, তাদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করে দেওয়া হয় এবং সর্বক্ষেত্রে একেবারে ভূমিহীন দাসে পরিণত করে এই বল্লাল সেনের নেতৃত্বে। এদেরকে আনটাচেবল করে দেওয়া হয়। অন্যান্য যে সমস্ত কমিউনিটি তারা এই বশ্যতা স্বীকার করেছে, তাদেরকে কৌলিন্য দিয়ে এদেরকে অচ্ছুত করে দেওয়া হয়। এইটা চলতে থাকে। ফলে কি হয়েছে? শিক্ষা নেই, দীক্ষা নেই, ধর্ম কেড়ে নেওয়া হয়েছে। এই সময়টা, এই যে সময়টা, সেই সময়টা হচ্ছে ধর্মকে তারা মনে করতো একটা বড় আশ্রয়, কিন্তু সেই ধর্ম কেড়ে নেওয়া হয়েছে চণ্ডালের কাছ থেকে। আর খুব কায়দা করে চণ্ডালকে কনভার্ট করার জন্যে বৈষ্ণবিজমের মধ্যে দিয়ে চণ্ডালকে কনভার্ট করার পরিকল্পনা করছে। এবং তারপরে যখন গুরুচাঁদের নেতৃত্বে সজাগ হয়ে ওঠে, দলিত মুসলিম ইউনাইটেড একটা ফ্রন্ট তৈরি করে রাজনৈতিক ক্ষমতা যখন হস্তান্তর করে, তখনই গেল শুরু করে বিবেকানন্দকে লাগিয়ে দেয়। বিবেকানন্দ তখন বলতে থাকেন, হে ভারত ভুলিও না, চণ্ডাল তোমার ভাই, অস্পৃশ্য চণ্ডাল তোমার ভাই। তার আগে বলেনি, কেউ বলেনি। তার আগে চণ্ডালকে মানুষ হিসাবেই মনে করেনি। যখন রাজনৈতিকভাবে ক্ষমতা এরা হস্তান্তর করতে শুরু করলো, সেই সময় হঠাৎ করে 41 জনের ওপরে যারা সমাজপতি, ব্রাহ্মণ সমাজপতি, তারা ডেকে এসে কি করলো? জাতির উন্নয়নের কনফারেন্স করে চণ্ডালকে বলে দিল এরা হচ্ছে ব্রাহ্মণের সন্তান। আর কিছু নির্বোধ তারা ব্রাহ্মণ কোলাতে গিয়ে 65,000 বছরের ইতিহাস, চণ্ডালের ইতিহাসকে বিসর্জন দিয়ে শূদ্রতে পরিণত হলো। চতুর্বর্ণের খোয়াড়ে ঢুকে শূদ্রতে পরিণত হলো। শূদ্রতে পরিণত হয়ে এই বিশাল শৌর্য বীর্য সম্পন্ন জাতি ক্ষুদ্রতে পরিণত হয়ে গেল। এই ইতিহাস কিভাবে রচিত হয়েছে আপনারা যদি পুরাণগুলো পড়েন, তাহলে চণ্ডালকে কিভাবে নিষ্পেষিত করা হয়েছে সেটা আপনারা দেখতে পাবেন। এই যে ধর্মের আফিং কতটা ভয়ঙ্কর, আজকে যদি সারা পৃথিবী জুড়ে একটি গবেষণা হয় যে ধর্ম করতে গিয়ে
একটা বিশাল বড় জাতি যারা আলেকজান্ডারকে পরাজিত করেছে, সেরকম সম্পূর্ণ একটি জাতি একেবারে মানে দেশহীন হয়ে যাচ্ছে। যদি গবেষণা হয়, সেই গবেষণার প্রথম যে কমিউনিটি সেটা হবে এই চণ্ডাল ওরফে নমশূদ্র। এটা হবেই, ঐতিহাসিক কারণেই এটা হবে। কিসের জন্য হলো তাহলে? ধর্মের জন্য। ঠিক এই গুরুচাঁদের বাবা হরিচাঁদ ঠাকুর তিনি পরিষ্কার করে দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছিলেন ভারতের পারম্পরিক সনাতন যে বিচারধারা, সেই বিচারধারার কথা। এবং তিনি ঘোষণা করেছিলেন, উদাত্ত কণ্ঠে বলেছিলেন, চরিত্র পবিত্র, মুখে হরি হরি বলে, অন্য তন্ত্র মন্ত্র এরা বাম পদে ঠেলে, বাঁ পা দিয়ে ঠেলেছে এই ব্রাহ্মণের বিচারধারা। কিন্তু ঘটনাক্রমে ধর্মের নেশা, ব্রাহ্মণ হওয়ার মজা, সেই মজাটাকে আত্মস্থ করার জন্যে এই হরিচাঁদের পরেই তার ছেলে গুরুচাঁদ হিন্দু ধর্মে চতুর্বর্ণে আসার জন্যে আন্দোলন শুরু করলেন। অর্থাৎ ওই সময় থেকেই এই চণ্ডালেরা তাদের যে স্বাধীন বোধিচিত্ত ছিল যে কিছুতেই পরাজয় বরণ করব না ব্রাহ্মণ্যবাদের কাছে, চতুর্বর্ণ ফোল্ডে ঢুকে তারা গোলামে পরিণত হয়ে গেল। গুরুচাঁদের জীবদ্দশায় গুরুচাঁদের বাড়িতে শুরু হয়ে গেল দুর্গা পূজা, কালী পূজা, নাট মন্দিরের পাশে ঝুলান, দোল পূর্ণিমা, রাস পূর্ণিমা, রথের মেলা, এ সমস্ত গুরুচাঁদের জীবদ্দশাতেই হয়েছে। আর এই জীবদ্দশাতে হওয়ার জন্যে এই যে নেশা, কি নেশা? ব্রাহ্মণ হওয়ার নেশা, আর পাশাপাশি হিন্দু হওয়ার নেশা। হিন্দু হওয়ার নেশা, এই যে ধর্মের আফিং, এই সমাজকে একেবারে গোলাম থেকে গোলামে পরিণত করে দিল। কিভাবে ঢুকেছে, এদের ঘরটাকে ধ্বংস করেছে এই ব্রাহ্মণ্যবাদ, আমরা ছোটবেলায় দেখেছি। নারী পুরুষ নির্বিশেষে তেজনাথের মেলা করে গাঁজা খেয়েছে, গাঁজা সেবন করেছে নারী পুরুষ। যেখানে এই সমাজের অধ্যাদেশে রয়েছে যে এই ধরনের পান ভোজন এগুলো নিষিদ্ধ, এগুলো এই সমাজে ছিল না। তেজনাথের মেলা দিয়ে, ব্রহ্মা বিষ্ণু মহেশ এর মেলা দিয়ে দই আর খই মুড়ি মাখিয়ে গন্ডে পিণ্ডে গিলেছে আর গাঁজা খেয়েছে। এই গাঁজা খেতে খেতে এখন গাঁজার পরিমাণ কতটা হয়েছে, খাওয়া কতটা হয়েছে আমি বুঝতে পারছি না। কারণ এই ক্যা 19-এ এসে এরা যে সাধারণ বিষয়গুলো ধরতে পারছে না, অর্থাৎ এতদিন ধরে ব্রাহ্মণবাদী গাঁজা খেতে খেতে এদের মস্তিষ্কের যে উর্বরতা সেটা শুকিয়ে কাঠ হয়ে গেছে, এটা আমরা ভালো করে বুঝতে পারছি। তো সেই কারণেই এই ধর্মের নেশাটাই এদেরকে প্রথম শত্রু। এই যে কথা বললাম, এরা বিদেশি হয়ে গেল কি করে? প্রথম শত্রু হচ্ছে ধর্মের নেশা। মতুয়া যে ধর্ম এরা তৈরি করলো, সেই ধর্মকে এখন লাথি মেরে কেউ বৈষ্ণব হচ্ছে, কেউ হিন্দু হয়ে যাওয়ার জন্যে লবিং অ্যাডভোকেসি করে বেড়াচ্ছে। হ্যাঁ, আমরা একটা ডিক্লারেশন যদি দিই হিন্দু নামে, তো তোমরা আমাদের নাগরিকত্ব দেবা না কেন? এই যে দালালগুলোকে আমি চেনাবো, একটা একটা করে চেনাবো যে কারা মতুয়াদের অর্থাৎ চণ্ডালদের একটা বিশাল অংশকে কারা এই বিদেশি বানিয়ে দিচ্ছে। এদেরকে চিহ্নিত না করতে পারলে আপনারা
এই যে অবস্থা হয়েছে, আমাদের কপিল কৃষ্ণ ঠাকুর বলেছিলেন যে এরা যা করছে রোহিঙ্গিয়াদের থেকেও এদের অবস্থা খারাপ হবে, কারণ রোহিঙ্গিয়ারা তো শরণার্থী স্টেটাস পাচ্ছে, আর এরা পাচ্ছে ইল্লিগাল মাইগ্রান্ট, বিদেশি স্টেটাস। ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে যদি অবিলম্বে আপনারা এই দালালগুলোকে, যারা নিজেদের স্বার্থে জাতিকে বিক্রি করে দিতেও পিছপা হচ্ছে না, তাদের না চিনতে পারেন।